আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য। তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও। আমি আজকের ভিডিওতে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এটি মূলত আমি রেখেছি ক্লাস 6, 7 এবং 8 নিয়ে, ক্লাস 6, 7 এবং 8 নিয়ে। এটির প্রথম অংশ। তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি। দেখো, তোমাদের যে পরীক্ষা প্রশ্নটি আসবে সেটি হচ্ছে ট্রান্সফর্ম দ্য আন্ডারলাইন্ড সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড ইন ব্র্যাকেটস। অর্থাৎ যে সেন্টেন্সটি দেওয়া থাকবে তার পাশে কিন্তু ব্র্যাকেটের ভিতরে লেখা থাকবে তুমি এটিকে কোন সেন্টেন্সে পরিবর্তন করবে। আমি একটি একটি করে দেখিয়েছি কারণ যাতে তোমরা বুঝতে পারো আমি কোন সেন্টেন্সটি বোঝাচ্ছি। দেখো, এটি হলো এ ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এটিকে করতে বলা হয়েছে সুপারলেটিভ। তুমি সুপারলেটিভ করার পূর্বে দেখবে এটি কোন সেন্টেন্সে দেওয়া আছে। এটি যেহেতু ভেরি ফিউ দ্বারা শুরু হয়েছে, এটি কিন্তু একটি পজিটিভ ডিগ্রি। এখন তোমরা এই পজিটিভকে যখন সুপারলেটিভ করবে তখন দেখো যে অ্যাজের পরে যে সাবজেক্টটি থাকবে এটিকে কিন্তু শুরুতে এনে বসাতে হবে। দেখো আমি কি করেছি, দেখি যে প্রথমে লিখেছি এই যে এখানে অ্যাজের পরে আয়রন ছিল, সেইটিকে সাবজেক্ট বানিয়েছি। এবার তোমাকে ভার্ব লিখতে হবে। ভার্ব দেখো যে ভেরি ফিউয়ের পরে যে নাউন থাকবে সেটি কিন্তু প্লুরাল হবে। এখানে আর লেখা আছে, কিন্তু তুমি কিন্তু আয়রন যে সাবজেক্টটি পেয়েছো সেটি কিন্তু প্লুরাল নয়, এটি সিঙ্গুলার। তাই এটির পরে আরটা ইজ হয়ে যাবে। এবার ভেরি ফিউ থাকার কারণে তুমি এখানে আনবে ওয়ান অফ দ্য। কি আনবে? ওয়ান অফ দ্য। এবার এই যে অ্যাডজেক্টিভ ছিল ইউজফুল, এইটির সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট ইউজফুল। অর্থাৎ যদি দেখো এই অ্যাডজেক্টিভকে তুমি ভাঙতে পারো, একবারে বানান না করে এটা ভেঙে বানান করা যায়, তাহলে তার পূর্বে মোস্ট যুক্ত করে এবার ইউজফুল লিখবে, তাহলে তোমার এটি সুপারলেটিভ হয়ে গেল। অতঃপর তুমি যে ভেরি ফিউ এবং ভার্ব এর মাঝখানে যে ওয়ার্ড থাকবে, এখানে একটি আছে একটি লিখবে, একাধিক থাকলে একাধিকে তুমি এখানে লিখবে। অর্থাৎ তোমার উত্তরটি হলো আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এবার আমরা দ্বিতীয় সেন্টেন্সটি দেখি। এইটি রয়েছে ইট ইজ ইউজড ফর কনস্ট্রাকশন পারপাস। ইট ইজ ইউজড ফর কনস্ট্রাকশন পারপাস। এটিকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তোমরা এখানে একটি বিষয় খেয়াল করবে, যখন অ্যাক্টিভ করতে বলা হবে তখন কিন্তু এখানে প্রিপোজিশন যোগে যে একটি অবজেক্ট থাকে সেটি কিন্তু নাও থাকতে পারে, যেমন এটির মধ্যে কিন্তু নেই। এখানে রয়েছে ইট সাবজেক্ট, ইজ ইউজড ভার্ব, এরপরে একটি এক্সটেনশন রয়েছে ফর কনস্ট্রাকশন পারপাস। এখানে কাজটি কার দ্বারা হচ্ছে সেটি কিন্তু লেখা নেই। এখন এটি কিন্তু খেয়াল করো যে ইট ইজ ইউজড, এখন ইট বলতে কাকে বুঝিয়েছে? যে আয়রনকে বুঝিয়েছে। আয়রন আমরা নির্মাণ কাজে ব্যবহার করে থাকি, তাহলে কে করে? অবশ্যই পিপল করে, তাই না? তাহলে এখানে আমরা সাবজেক্ট আনবো পিপল। দেখো এখানে পিপল, এরপরে ইজ ইউজড অর্থাৎ এম ইজ আর, এরপরে যদি V3 থাকে এইটিকে আমরা যখন অ্যাক্টিভ করব, এই এম ইজ আর বাদ হয়ে যে ভার্বটি আছে তার V1 হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। অতঃপর তুমি কি করবে? এই যে সাবজেক্টটি ছিল এখানে ইট, এটিকে এখানে লিখবে। এবার অতিরিক্ত যে ওয়ার্ডগুলি ছিল অর্থাৎ এক্সটেনশন ছিল সেটা তুমি অবজেক্টের পরে লিখবে। অর্থাৎ তুমি এখানে বুঝতে পারলে যখন অ্যাক্টিভ লিখবে এটির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে সেটি হলো, আমরা এখানে অবজেক্ট ছিল না, আমরা নিলাম এখানে পিপল। এবার তুমি অ্যামেজার বাদ দিয়ে ইউজড হলো, ইউজ, এটি V1 হবে কিন্তু ইউজ। অথবা এই সাবজেক্টটি অবজেক্ট হবে, এবার অতিরিক্ত ওয়ার্ড হবে। আমরা পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি বাংলাদেশ ইম্পোর্টস আয়রন। এখানে লেখা আছে বাংলাদেশ ইম্পোর্টস
আয়রন। তাহলে এটি কিন্তু করতে হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ তুমি যখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্স করবে তুমি কিন্তু দেখবে এখানে অক্সিলারি ভার্ব আছে কি নাই। যদি অক্সিলারি ভার্ব থাকে সেইটিকে তুমি কি করবে, এই যে এখানে শুরুতে এনে বসাবে, এখানে শুরুতে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে V1 তাহলে তুমি ডু লিখবে, আর এখানে V1 এর সাথে এস যুক্ত আছে, এটার জন্য হবে ডাজ। এবং যদি এটি V2 হতো তাহলে হতো ডিড। তাহলে তুমি এখানে দেখো উত্তরটি, যে এখানে যেহেতু ইম্পোর্টের সাথে এস যুক্ত হয়েছে এই কারণে এখানে ডাজ আনা হলো। এবার তুমি দেখবে এই সেন্টেন্সে নট আছে কি নাই। যদি এখানে নট না থাকে তাহলে তুমি নটের সংক্ষিপ্ত এন অ্যাপোস্ট্রফি ইউজ করবে। এবার তুমি কি করবে, সাবজেক্ট লিখবে, তারপরে তুমি এই যে ভার্ব লিখবে, এর এস কিন্তু এখানে হবে না, এই যে ভার্বের সাথে এস হয়নি কারণ তুমি এখানে ডাজ লিখেছো। ডাজ লিখলে এস হবে না। এরপরে তুমি কি করবে, পরবর্তী ওয়ার্ডগুলো লিখবে, লিখে এটি প্রশ্নবোধক চিহ্ন দেবে, কারণ এটি ছিল ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা এবার পরের সেন্টেন্সে দেখি, ডি নাম্বার, ইট ইজ এ হেভি মেটাল। এটি নেগেটিভ করতে বলা হয়েছে। এখন নেগেটিভ করতে গিয়ে তুমি কি করবে দেখো, প্রথমে সাবজেক্টটি লিখবে, দেখো ইট সাবজেক্ট, এরপরে যদি এখানে অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকে, কি বললাম আমি, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকে, তাহলে তুমি কি করবে দেখো আমি কি করেছি, প্রথমে আমি এই সাবজেক্টটি রেখেছি, এবার অক্সিলারি ভার্বটি আমি এখানে নিয়েছি, এবার অক্সিলারি ভার্বের পরে নট লিখেছি। প্রথমে কি করলাম, সাবজেক্ট লিখলাম, তারপরে এখানে যে অক্সিলারি ভার্ব, অর্থাৎ এটি মূলত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নয়, কিন্তু যেহেতু আমরা এগুলো অক্সিলারি হিসেবে ইউজ করি, আমি তোমাদের বোঝার স্বার্থে এখানে অক্সিলারি বলবো। আর তাহলে লিখার পরে এবার তুমি নট লিখবে। নট লিখার পরে তুমি যে অ্যাডজেক্টিভ থাকবে তার বিপরীত ওয়ার্ডটি লিখবে। তাহলে এখানে হেভি আছে, হেভির বিপরীত হচ্ছে লাইট, অতঃপর এই নাউনটি এখানে হবে, অর্থাৎ এখানে যে অ্যাডজেক্টিভের উপর নাউন থাকবে সেটি এখানে হবে। এবার আমরা পঞ্চমটি দেখি এই পেজের, দেয়ার ইজ নো বিল্ডিং উইদাউট আয়রন। আবার দেখো, দেয়ার ইজ নো বিল্ডিং উইদাউট আয়রন, এইটিকে করতে হবে অ্যাফার্মেটিভ। তাহলে দেখো, যদি কোনো নেগেটিভ সেন্টেন্সে দেয়ার ইজ নো থাকে, এইটুকের পরিবর্তে তুমি লিখবে এভরি। দেখো তাহলে এখানে এভরি, দেখো দেয়ার ইজ নোর পরিবর্তে হবে এভরি। আবার যখন অ্যাফার্মেটিভকে নেগেটিভ করবে তখনও এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, খেয়াল রেখো। তাহলে দেয়ার ইজ নোর পরিবর্তে হলো এভরি, তারপরে তোমার এখানে যে নাউনটি থাকবে সেইটি এখানে আসবে। অতঃপর দেখো এখানে উইদাউট আয়রন থাকার কারণে এখানে কিন্তু লিখেছি হ্যাজ আয়রন, উইদাউট নাই, কিন্তু উইথ আয়রন আমরা এখানে দেব না, আমরা এখানে যেহেতু একটি ভার্ব বসাবো সেজন্য এখানে হ্যাজ এনেছি। তাহলে কি হলো, এভরি বিল্ডিং হ্যাজ আয়রন। আমরা এবার দ্বিতীয় প্রশ্নটি দেখব। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। এটিকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। এখন আগে আমরা দেখব এটি কোন সেন্টেন্সে আছে। যেহেতু এই সেন্টেন্সটিতে ভার্বের পরে ওয়ান অফ দিয়ে আছে, সেটি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন সুপারলেটিভকে আমরা কম্পারেটিভ ডিগ্রি পরিবর্তন করার সময় এখানে যে সাবজেক্ট ছিল সেটি হবে, ভার্বও কিন্তু সেম তাই হবে। তাহলে আমরা কি করেছি আমি দেখো, যে ইংলিশ সাবজেক্ট ছিল সেটিকে সাবজেক্ট হিসেবে রেখেছি, ভার্বও তাই রেখেছি। এখন এই যে ওয়ান অফ দির এটি আমি বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে কি করেছি দেখো, যেহেতু এটি কম্পারেটিভ করতে বলা হয়েছে, কম্পারেটিভের এখানে দেখো মোস্ট ইউজড এটাকে লিখেছি মোর ইউজড। কি লিখেছি, মোর ইউজড। এখন কম্পারেটিভে দেখো তোমার স্ট্রাকচার যদি দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ প্লাস দেন, অতঃপর এনি আদার বা মোস্ট আদার হবে, অতঃপর অন্য যে ইটি ছিল সাবজেক্টটি ছিল সেটি হবে। তাহলে এখানে যে মোস্টের জন্য ছিল সুপারলেটিভ, সেটির কম্পারেটিভ হলো মোর, অতঃপর ইউজড, মোর ইউজড। এবার লিখতে হবে দেন। এখন যদি ওয়ান অফ দি থাকে দেনের পর লিখতে হবে মোস্ট আদার, আর যদি শুধু দি থাকে
তাহলে লিখতে হবে এনি আদার। যেহেতু এখানে ওয়ান অফ দি ছিল, আমি তাই মোস্ট আদার লিখেছি, অতঃপর অন্যান্য ওয়ার্ডগুলো এখানে লিখেছি, অর্থাৎ দ্য ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। পরের প্রশ্নটি দেখো, ইট ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটিকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তাহলে এই যে আগে পেজে যে একটি অ্যাক্টিভ করলাম, এখানে দেখো তাই সেম, এখানে কিন্তু অবজেক্টই নেই, প্রিপোজিশন যোগে। তাহলে ইট ইজ স্পোকেন, এটি বলা হয় কোথায় বলা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড। কে বলে? অবশ্যই পিপল বলে, তাই না? পিপল বা উই বললেও হবে না, ঠিক পিপল বলতে হবে। তাহলে এখানে পিপল। এবার অ্যামিজার থাকলে সেটা বাদ হয়ে V1 লিখতে হবে। স্পোকেনের V1 হচ্ছে স্পিক, তাহলে পিপল স্পিক। এবার এই সাবজেক্টটিকে অবজেক্ট বানাতে হবে ইট, অথবা এক্সটেনশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটুকু লেখা হলো। পরের প্রশ্নটি দেখো, বাই লার্নিং ইংলিশ উই ক্যান প্রসপার। বাই লার্নিং ইংলিশ উই ক্যান প্রসপার, এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। এখন নেগেটিভ করতে গিয়ে যদি আমরা দেখি বাই যোগ জিরান্ড, অর্থাৎ বাইয়ের পরে ভার্বের সাথে আইনজি যদি থাকে, এটিকে বলা হয় বাই যোগ জিরান্ড। এই ক্ষেত্রে আমরা বাইয়ের পরিবর্তে উইদাউট লিখব, অতঃপর এই জিরান্ড যা আছে তাই লিখব। এবার এই কমা পর্যন্ত লিখব। দেখো তাহলে বাইয়ের পরিবর্তে এখানে হলো উইদাউট, এরপরে জিরান্ড আসলো এবং এই অবজেক্টিভ আসলো, কমা হলো। এবার আমরা এখানে সাবজেক্ট লিখলাম, অক্সিলারি ভার্বটিকে লিখলাম, এবার নট ব্যবহার করলাম, তারপরে যে প্রসপার ছিল এটি লিখলাম। অর্থাৎ এখানে একটি ওয়ার্ড চেঞ্জ হয়েছে, সেটা বাইয়ের পরিবর্তে উইদাউট, এবং এখানে একটি নট যুক্ত হয়েছে। আমরা পরের প্রশ্নে দেখতে পাচ্ছি ইট ইজ ভেরি নিডেড বাই দ্য স্টুডেন্টস, এটিকে এক্সক্লামেটরি করতে বলা হয়েছে। তাহলে এখন আমরা যদি এখানে দেখব যে যদি এখানে ভার্বের পরে এ বায়ান থাকে, তাহলে আমরা এটিকে ওয়ার্ড দ্বারা শুরু করব, আর যদি না থাকে তাহলে দেখো কি করেছি, হাউ দ্বারা শুরু করেছি। দেখো এখানে যেখানে এ না থাকার ফলে আমরা এখানে হাউ লিখেছি। এবার ভেরি বাদ হয়ে যাবে, বাদ হয়ে আমরা কি করব, এই যে অ্যাডজেক্টিভ ছিল এখানে V3 হলে অ্যাডজেক্টিভ হিসেবে বসে, আমরা এটাকে লিখব। অর্থাৎ আমরা হাউ লিখব, অথবা ভেরি পরে একটি ওয়ার্ড লিখব। এরপরে আমরা দেখো আর অন্যান্য যে ওয়ার্ডগুলি ছিল, দেখো ইট ইজ ছিল, আমরা ইট ইজ লিখেছি, অথবা বাই দ্য স্টুডেন্টস সেটা আমরা লিখেছি। এবার একটি আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে এখানে, অর্থাৎ প্রথমে হাউ, তারপর এখানে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটি, এরপরে আমরা কি করব, সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত অন্যান্য ওয়ার্ড যা ছিল তাই আমরা এখানে লিখব। এই পেজের সর্বশেষ সেন্টেন্সটি দেখো, এখানে রয়েছে এভরি স্টুডেন্ট শুড ট্রাই টু হ্যাভ এফিসিয়েন্সি অন ইট। এটাকে ইম্পারেটিভ করতে বলা হয়েছে। যখন আমরা ইম্পারেটিভ করব তখন আমরা দেখব, তাহলে দেখো এখানে যে সাবজেক্টের পরে যদি শুড থাকে, এইটিকে আমরা ইম্পারেটিভ করব কিভাবে দেখো, প্রথমে আমরা লেট লিখব। কি লিখব? লেট লিখব। অতঃপর যে সাবজেক্টটি থাকবে সেটি আমরা লিখব। এবার শুড কিন্তু বাদ দিয়ে দেব, শুড কিন্তু আমরা লিখব না। অতঃপর অন্যান্য যে প্রিন্সিপাল ভার্ব থেকে, মূল ভার্ব থেকে যা ছিল সম্পূর্ণটা আমরা এখানে লিখব। আর কোথাও কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র লেট এসেছে, তারপরে সাবজেক্টের পরে যে এখানে ছিল শুড বাদ হয়ে গেছে, অন্য কোনো কিন্তু কোনো চেঞ্জ হয়নি। দেখো কত সহজ এটি। আমরা এবার তৃতীয় প্রশ্নটি দেখব। এখানে রয়েছে কম্পিউটার ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন অব মডার্ন সায়েন্স। এটিকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। কম্পারেটিভ, আমি যদিও পুরো ওয়ার্ডটি লিখিনি, এখানে জায়গা কম স্বল্পতার জন্য একটু ছোট করে দিলে ছোট হয়ে যায়, এই জন্য আমি লিখিনি। এটি হবে কম্পারেটিভ। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটি আছে সুপারলেটিভ ডিগ্রিতে। কম্পিউটার ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশন অব মডার্ন সায়েন্স। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে কি হবে, যে সাবজেক্ট এবং ভার্ব যা ছিল তাই হবে। দেখো এখানে সাবজেক্ট ছিল কম্পিউটার, ভার্ব যা ছিল তাই আছে। এবার
দ্য মোস্ট ওয়ান্ডারফুল, এটি ছিল তোমার সুপারলেটিভ। এখন এটিকে দি বাদ দিয়ে যে মোস্টের পরিবর্তে মোর লিখি তাহলে হয়ে যায় এটি কম্পারেটিভ। হ্যাঁ, তোমরা জানো কম্পারেটিভের পরে দেন বসাতে হয়। দেনের পরে দেখো এখানে যদি ওয়ান অব দি থাকতো, যেমন একটি প্রশ্নে দেখেছে ওয়ান অব দি, তাহলে আমরা এখানে লিখেছিলাম মোস্ট আদার, কিন্তু এখানে শুধু দি থাকলে লিখব এনি আদার, এবং সেটি লিখেছি। অতঃপর দেখো এখানে যে সাবজেক্টটি ছিল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এটি কিন্তু এখানে বসবে। তাহলে উত্তরটি হলো কম্পিউটার ইজ মোর ওয়ান্ডারফুল দ্যান এনি আদার ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। পরের প্রশ্নটি দেখতে পাচ্ছি, ইট ক্যান স্টোর এ লট অফ ইনফরমেশন, এটিকে এক্সক্লামেটরি করতে বলা হয়েছে। দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইট, ক্যান স্টোর, ক্যান অক্সিলারি, স্টোর হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ ক্যান স্টোর হচ্ছে ভার্ব। ভার্বের পরে দেখো এখানে এ রয়েছে, যদি এ বা এন থাকে তাহলে এই সেন্টেন্সটি এক্সক্লামেটরি করার জন্য হোয়াট দ্বারা শুরু হবে। দেখো এখানে এ থাকার কারণে এখানে হোয়াট আসলো। এবার এখানে যদি ভেরি থাকে সেটি বাদ হয়ে যাবে, ভেরি নেই, আচ্ছা লট অফ, এইটি এখানে বসবে, এবং তারপর যে নাউন ছিল ইনফরমেশন, এইটিও এখানে বসবে। এবার আমরা কি করব, এই যে এখানে সাবজেক্ট এবং ভার্ব ছিল সেইটি আমরা এখানে লিখব, ইট ক্যান স্টোর। আমরা এরপরে সেন্টেন্সে দেখতে পাচ্ছি, ইট রেন্ডার্স এ গ্রেট সার্ভিস টু ম্যানকাইন্ড, ইট রেন্ডার্স এ গ্রেট সার্ভিস টু ম্যানকাইন্ড, এটিকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। আমি আগের প্রশ্নে বলেছি যদি ভার্বের সাথে এস ইএস থাকে তাহলে এইটিকে ডাজ দ্বারা শুরু করতে হবে। দেখো এখানে এস থাকার জন্য এখানে আসলো ডাজ, আর নট যদি না থাকে তাহলে আসবে নটের সংক্ষিপ্ত এন অ্যাপোস্ট্রফি টি। অতঃপর সাবজেক্ট বসলো, সাবজেক্টের পরে ভার্ব বসলো, ভার্বের সাথে কিন্তু এস হবে না ডাজ হওয়ার কারণে। এরপরে বাকি যে ওয়ার্ডগুলো ছিল সেটি অপরিবর্তিত অবস্থায় এখানে বসবে এবং প্রশ্নবোধক চিহ্ন হবে। আমরা ডি নাম্বার প্রশ্নটি দেখি। নাওডেজ কম্পিউটার ইজ বিং ইউজড ইন অলমোস্ট এভরি স্পেয়ার অব লাইফ বাই দ্য পিপল। এখানে কিন্তু দেখো বাইযোগে অবজেক্টটি দেয়া আছে, তাহলে যেহেতু বাইযোগে অবজেক্টটি দেয়া আছে সেটিকে সাবজেক্ট বানাতে হবে। দেখো, আর এই যে এখানে যে একটি অ্যাডভার্ব ছিল নাওডেজ, এটি কিন্তু এর জায়গায় বসানো যাবে, এটিকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এটি শুরুতে ছিল, শুরুতে বসালাম। এবার এই যে এখানে অবজেক্টটি ছিল বাই দ্য পিপল, এই দ্য পিপলকে আমরা সাবজেক্ট হিসেবে বসালাম। আর এখানে ভার্ব ছিল ইজ বিং ইউজড, ইজ বিং ইউজড, অর্থাৎ এটি ছিল তোমার যে এম ইজ আর প্লাস বিং প্লাস V3, কিন্তু আমরা যখন এটিকে কন্টিনিউয়াস সেন্টেন্স হওয়ার কারণে আমরা এই দেখো, অর্থাৎ এম ইজ আর পরে বিং প্লাস V3 যদি থাকে তাহলে এম ইজ আর যেটা হয় সেটা লিখব। কম্পিউটার সিঙ্গুলার, এরপরে ইজ বসেছিল, কিন্তু পিপলের পরে বসবে আর, কারণ পিপল প্লুরাল। এবার বিং বাদ হয়ে ভার্বের সাথে অর্থাৎ V1 এর সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে ইউজের সাথে এখানে আইএনজি যুক্ত হলো, এই যে বিং থাকার জন্য আইএনজি হলো। আর বিং যদি না থাকতো এম ইজ আর বাদ দিয়ে আমরা V1 লিখতাম, তাহলে পিপল আর ইউজিং। এবার এই যেখানে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটিকে অবজেক্ট বানাতে হবে, অতঃপর অতিরিক্ত ওয়ার্ডগুলো বসাতে হবে। অতিরিক্ত ওয়ার্ড ছিল ইন অলমোস্ট এভরি স্পেয়ার অফ লাইফ, তাহলে এটি এখানে বসলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটি ই নাম্বার, ইট হ্যাজ নট অনলি ব্লেজিং বাট অলসো সাম ডার্ক সাইডস, বাট অলসো সাম ডার্ক সাইড, তাহলে এটিকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে। এখানে দেখো নট অনলির জায়গায় হবে বোথ, আর বাট অলসো জায়গা হবে অ্যান্ড, আর কোথাও কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো ইট হ্যাজ বোথ ব্লেজিং অ্যান্ড সাম ডার্ক সাইডস, এখানে নট অনলির জায়গায় বোথ বসালাম, আর বাট অলসো জায়গায় অ্যান্ড বসালাম, আর কোথাও কোনো চেঞ্জ হয়নি। আমরা 4 নম্বর প্রশ্নটি দেখি। 4 নম্বর প্রথমে রয়েছে ফুটবল ইজ এ পপুলার গেম। এই সেন্টেন্সে দেখো একটি অক্সিলারি ভার্ব ইজ রয়েছে,
এটা এখানে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু আমরা তোমাদের বোঝার স্বার্থে অক্সিলারি বলবো। তাহলে অক্সিলারি ভার্ব যদি থাকে সেটিকে আমরা শুরুতে এনে বসাবো। দেখো ইজ, এবার যেহেতু নট ছিল না, তাহলে নটের সংক্ষিপ্ত এন অ্যাপোস্ট্রফি টি আমরা এখানে ব্যবহার করলাম, অর্থাৎ ইজন্ট। অতঃপর হলো সাবজেক্ট এবং অন্যান্য ওয়ার্ডগুলো তার পরবর্তীতে বসে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। তাহলে কি দাঁড়ালো? ইজন্ট ফুটবল এ পপুলার গেম। পরের প্রশ্নটি হচ্ছে শি ইজ দি অনলি ডার্লিং চাইল্ড অব নেচার। শি ইজ দি অনলি ডার্লিং চাইল্ড অব নেচার। এখন এখানে শিকে বলা হচ্ছে, এটি সাবজেক্ট, অনলি বলতে ডার্লিং চাইল্ড শিকেই কিন্তু বোঝানো হয়েছে। এই জন্য আমরা এখানে অনলির পরিবর্তে এই জায়গার মধ্যে নট, নান বাট, নাথিং বাট না এনে আমরা কি করব? শুরুতে নিয়ে আসব। এখন দেখো শুরুতে এখানে নান বাট ব্যবহার করা হলো, কারণ শি আমরা একটি ব্যক্তি বলতে এখানে আমরা ইউজ করব। তাহলে শির পূর্বে আসে নান বাট, এবার ভার্ব হলো, এবার অনলিটা বাদ হয়ে গেল, অতঃপর যা ছিল তাই হলো, দ্য ডার্লিং চাইল্ড অব নেচার। পরের প্রশ্নটি দেখো, হিজ হ্যান্ডরাইটিং ইজ ভেরি ক্লিয়ার। হিজ হ্যান্ডরাইটিং ইজ ভেরি ক্লিয়ার। এটিকে এক্সক্লামেটরি করতে বলা হয়েছে। আমরা প্রথমে সাবজেক্টটি দেখতে পাচ্ছি হিজ হ্যান্ডরাইটিং, তারপরে ভার্ব ইজ, ইজের পরে কিন্তু এ বা অ্যান নেই। তাহলে এ বা অ্যান যদি না থাকে তাহলে এটিকে হাউ দ্বারা শুরু করতে হবে। দেখো হাউ, ভেরি বাদ হয়ে যাবে এবং এই যেখানে যে অ্যাডজেক্টিভ ছিল সেটি বসবে, তাহলে হাউ ক্লিয়ার। অতঃপর সাবজেক্ট এবং ভার্ব হবে। তাহলে এখানে আসলো হিজ হ্যান্ডরাইটিং ইজ। তাহলে সেন্টেন্সটি কি হলো? হাউ ক্লিয়ার হিজ হ্যান্ডরাইটিং ইজ। পরের প্রশ্নটি দেখো, হি কামস অব এ রিচ ফ্যামিলি। এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে আগেই বলেছি, যখন নেগেটিভ করতে বলা হয় তখন তুমি প্রথমে সাবজেক্টই লিখবে। দেখো সাবজেক্ট হলো, এবার যদি এখানে অক্সিলারি ভার্ব থাকতো তাহলে তারপরে নট বসাতাম, কিন্তু অক্সিলারি না থাকলে কি করবে? দেখো যদি এটি V1 হয় তাহলে ডু নট, V1 এর সাথে এস থাকলে ডাজ নট, আর V2 হলে ডিড নট লিখবে। এখানে দেখতে পাচ্ছি কামস, এর সাথে এস রয়েছে, এস থাকার কারণে আমরা কি করব? ডাজ নট এখানে আনলাম, ডাজ এনে তারপর নট আনলাম, ডাজ। এবার এই এসটি কিন্তু মূল ভার্বের সাথে হবে না, কারণ ডাজ বসালে মূল ভার্বটি বেস ফর্ম হবে, ওর সাথে কিছুই হবে না, শুধু যা ছিল তাই হবে। অতঃপর লিখলাম অতিরিক্ত ওয়ার্ডগুলো হবে। এখানে কিন্তু দেখো অ্যাডজেক্টিভের পরিবর্তন কিন্তু করতে হলো। রিচ ছিল অ্যাডজেক্টিভ, তার বিপরীত হলো পুয়ার। রিচের বিপরীত হলো পুয়ার। তাহলে কি দাঁড়ালো? হি ডাজ নট কাম অব এ পুয়ার ফ্যামিলি। এখানে ছিল হি কামস অব এ রিচ ফ্যামিলি, তার বিপরীত হলো নেগেটিভ, হি ডাজ নট কাম অব এ পুয়ার ফ্যামিলি। এই পেজের সর্বশেষ প্রশ্নটি, দিস ইজ ওয়ান অব দ্য ওয়াইডেস্ট রোডস ইন দ্য সিটি। দিস ইজ ওয়ান অব দ্য ওয়াইডেস্ট রোডস ইন দ্য সিটি। এটিকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। এখানে দেখো যে সেন্টেন্সটি ছিল এটি কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, কারণ সাবজেক্টের পরে ভার্ব, তারপরে ওয়ান অব দি আছে এবং সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে এটি সুপারলেটিভ। এইটিকে যখন কম্পারেটিভ করবে সাবজেক্ট এবং ভার্ব কিন্তু ঠিকই থাকবে। দেখো দিস হয়েছে, ইজও হয়েছে। এবার ওয়ান অব দি বাদ দিয়ে যে ওয়াইডেস্ট সুপারলেটিভ ডিগ্রি ছিল তার কম্পারেটিভ হবে, এসটি বাদ দিয়ে আর লিখলে কম্পারেটিভ হয়ে যায়, ওয়াইডার। কী হবে? ওয়াইডার। অথবা দেন লিখতে হবে। দেনের পর দেখো ওয়ান অব দি থাকলে মোস্ট আদার, আর যদি শুধু দি থাকতো এনি আদার। এখানে মোস্ট আদারের পরে অন্যান্য যে ওয়ার্ডগুলো ছিল সেইগুলো এখানে লিখতে হলো, অর্থাৎ ওয়াইডেস্ট, দিস ইজ ওয়াইডার দ্যান মোস্ট আদার রোডস ইন দ্য সিটি। আমরা 5 নম্বর প্রশ্নের প্রথমটি দেখি। ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড আর
as busy as Singapore. আবার বলছি, very few cities in the world are as busy as Singapore. এটিকেও কম্পারেটিভ করতে বলা হয়েছে। এখন এটি কিন্তু ছিল পজিটিভ ডিগ্রিতে, যেহেতু ভেরি ফিউ দ্বারা শুরু, পজিটিভ ছিল। তাহলে পজিটিভ থেকে তুমি যখন কম্পারেটিভ করবে, এখানে এই যে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, অর্থাৎ শেষ অ্যাজের পরে যে সাবজেক্ট ছিল এইটিকে আমাদের সেন্টেন্সের শুরুতে বসাতে হবে। তাহলে এখানে সিঙ্গাপুর আসলে এখানে সিঙ্গাপুর। এবার দেখো ভেরি ফিউয়ের পরে যে ভার্ব থাকবে সেটি হবে প্লুরাল, কিন্তু তুমি যখন এখানে সিঙ্গাপুরকে সাবজেক্ট হিসেবে নিলে এটি ছিল সিঙ্গুলার, তাই সিঙ্গাপুরের পরে আর না হয়ে ইজ বসলো। এবার যে ওই অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এই দুই অ্যাজের মাঝখানে যে অ্যাডজেক্টিভ ছিল এটি ছিল পজিটিভ, এইটিকে তোমাকে কম্পারেটিভ করতে হবে। তো অ্যাজ বাদ হয়ে যাবে, বিজির আগে পরে অ্যাজ বাদ হয়ে যাবে, আর বিজির কম্পারেটিভ হচ্ছে ওয়াই বাদ দিয়ে আই, তারপর ইয়ার, বিজিআর। এখন জানো কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসাতেই হয়, তাহলে দেন বসলো। এরপরে দেখো ভেরি ফিউ থাকার জন্য মোস্ট আদার কথাটি আসলো, অতঃপর ভেরি ফিউ এবং ভার্বের মাঝে যে ওয়ার্ডগুলি ছিল সবটুকু এখানে লিখতে হবে। তাহলে উত্তরটি দাঁড়ালো কি, সিঙ্গাপুর ইজ বিজিয়ার দ্যান মোস্ট আদার সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা পরের প্রশ্নটি দেখতে পাচ্ছি, পরের সেন্টেন্সটি, মিলিয়ন্স অফ পিপল ভিজিট সিঙ্গাপুর এভরি ইয়ার। মিলিয়ন্স অফ পিপল ভিজিট সিঙ্গাপুর এভরি ইয়ার, এটিকে প্যাসিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখি মিলিয়ন্স অফ পিপল হচ্ছে সাবজেক্ট, ভিজিট হচ্ছে ভার্ব এবং অবজেক্ট হচ্ছে সিঙ্গাপুর। এখন এই অবজেক্টটিকে সাবজেক্ট বানাতে হবে, তাহলে সিঙ্গাপুরকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম। আর যদি ভার্ব হয় V1, তাহলে সাবজেক্টের পরে অ্যামিজার প্লাস V3 হবে। সিঙ্গাপুর সিঙ্গুলার, এরপর ইজ আসলো, আর তারপরে আসলো ভিজিটার V3 ভিজিটেড, অতঃপর বাই যোগে এই সাবজেক্টটিকে অবজেক্ট বানানো হলো। মিলিয়ন্স অফ পিপল, এটি বাইয়ের পরে আসলো বাই মিলিয়ন্স অফ পিপল, অতঃপর যে অতিরিক্ত ওয়ার্ড ছিল এভরি ইয়ার, এটি এখানে বসলো। যে সিঙ্গাপুর ইজ ভিজিটেড বাই মিলিয়ন্স অফ পিপল এভরি ইয়ার, আমরা কিন্তু এভরি ইয়ারকে শুরুতে এনে বসাতে পারি, কিন্তু এখানে এটি তোমরা শেষে আসে, শেষেই রাখো, তোমাদের এটি বুঝতে এবং লিখতে সহজ হবে। তাহলে উত্তরটি হলো কি, সিঙ্গাপুর ইজ ভিজিটেড বাই মিলিয়ন্স অফ পিপল এভরি ইয়ার। এরপরে রয়েছে দ্য পিপল অফ সিঙ্গাপুর আর পোলাইট। দ্য পিপল অফ সিঙ্গাপুর আর পোলাইট, এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। আমরা এখানে সাবজেক্ট খুঁজব, সাবজেক্ট হচ্ছে দ্য পিপল অফ সিঙ্গাপুর, অতঃপর ভার্ব, আমরা ভার্ব পেলাম, আর এটিকে আমরা অক্সিলারি হিসেবে যদি ধরি তাহলে এরপর আমাদের নট বসাতে হবে। দেখো তাহলে সাবজেক্ট আগে লিখি, এখানে সাবজেক্ট হলো দ্য পিপল অফ সিঙ্গাপুর, অতঃপর অক্সিলারির পরে নট বসবে এবং অ্যাডজেক্টিভের বিপরীত বসবে। এখন পোলাইটের বিপরীত হচ্ছে ইম্পোলাইট অথবা রুডও হতে পারে। তোমার যদি ইম্পোলাইট লিখতে সমস্যা হয় তুমি তাহলে লিখবে RUDE রুড। তাহলে সেন্টেন্সটি হলো কি, দ্য পিপল অফ সিঙ্গাপুর আর নট ইম্পোলাইট। ডি নাম্বারে দেখো এখানে রয়েছে দে ওয়েলকাম দ্য ট্যুরিস্ট ওয়ার্মলি। দে ওয়েলকাম দ্য ট্যুরিস্ট ওয়ার্মলি, এটিকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে। হ্যাঁ, যখন তোমরা একটি সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করো অবশ্যই অক্সিলারি ভার্ব খুঁজবে, না থাকলে V1 হলে ডু লিখবে, V1 এর সাথে এস থাকলে ডাজ লিখবে, আর V2 হলে ডিড লিখবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম, এটি V1, সাবজেক্ট হচ্ছে দে, আর ওয়েলকাম এটি V1। এখন V1 হলে তুমি শুরুতে ডু আনবে, দেখো এখানে ডু, আর নট যেহেতু নেই, নটের সংক্ষিপ্ত N অ্যাপোস্ট্রফি টি হবে। তাহলে প্রথম হলো কি ডোন্ট, অতঃপর দেখো আর কোথাও কোনো পরিবর্তন নেই। দেখো এটি কিন্তু অত্যন্ত সহজ, যদি V1 থাকে, সাবজেক্টের পরে V1 থাকে, তাহলে তুমি ডোন্ট আনবে, অতঃপর দেখো শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো পরিবর্তন কিন্তু হয়নি। আছে কি দে
ওয়েলকাম দ্য ট্যুরিস্ট ওয়ার্মলি, অতঃপর প্রশ্নবোধক চিহ্ন হলো। এই পেজের শেষ যে প্রশ্নটি আছে সেটি দেখতে পাচ্ছি আমরা, দ্য ট্যুরিস্ট আর অলসো প্লিজড উইথ দেম। দ্য ট্যুরিস্ট আর অলসো প্লিজড উইথ দেম, এটিকে করতে বলা হয়েছে অ্যাক্টিভ। আমরা কিন্তু এখানে ভার্বের পরে যে উইথ যোগে একটি অবজেক্ট দেখতে পাচ্ছি, এইটিকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে এখানে দের সাবজেক্ট, দেমের সাবজেক্ট হচ্ছে দে। এখানে সাবজেক্ট এবং ভার্বের মাঝে কিন্তু একটি অ্যাডভার্ব ছিল, অর্থাৎ অক্সিলারি, যেহেতু এই সেন্টেন্সে ছিল এটি প্যাসিভ ছিল। অক্সিলারি এবং মূল ভার্বের মাঝে যে অ্যাডভার্বটি ছিল এটি আসবে সাবজেক্টের পরে, দে অলসো। এবার যেহেতু এখানে আর প্লিজড, অর্থাৎ তোমাদেরকে বলেছি যদি এম ইজ আর থাকে তাহলে কিন্তু সেটি বাদ দিয়ে V1 লিখতে হবে অ্যাক্টিভ করতে গেলে, তাহলে আর বাদ হয়ে গেল। এবার প্লিজডের V1 হচ্ছে প্লিজ, তারপরে এই যে সাবজেক্টটি ছিল এটিকে অবজেক্ট বানাতে হবে। তার অবজেক্ট হচ্ছে, অর্থাৎ ভার্বের পরে লিখলে এটি অবজেক্ট হয়ে যাবে। তাহলে লিখলাম দ্য ট্যুরিস্ট, তাহলে এটি অ্যাক্টিভটি হলো দে অলসো প্লিজ দ্য ট্যুরিস্ট। সর্বশেষ যে তোমাদের জন্য প্রশ্নটি নিয়ে এসেছি তার প্রথম সেন্টেন্সটি দেখো, নো আদার ভার্চু ইজ অ্যাজ গ্রেট অ্যাজ ট্রুথফুলনেস। এটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। এটি নেগেটিভে ছিল, অর্থাৎ নো আদার দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে, অবশ্যই এটি পজিটিভ ডিগ্রিতে ছিল। আমরা পজিটিভ ডিগ্রিকে যখন আমরা কম্পারেটিভ করব বা সুপারলেটিভও করতে পারি, যদি এটি সুপারলেটিভ হয় তাহলে কিন্তু এটি অ্যাসার্টিভ হয়ে যায়। অর্থাৎ আমরা এই সেন্টেন্সটিকে যখন কম্পারেটিভ করব তখন কিন্তু নো কথাটি আর আসবে না, এই জন্য এটি অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে সেভাবে সেন্টেন্সটি করা হয়েছে। দেখো প্রথমে আসলো কি, এই যে এখানে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজের পরে সাবজেক্ট ছিল, এইটিকে এখানে আমাদের লিখতে হলো ট্রুথফুলনেস। এবার এখানে ভার্চুর পরে ইজ ছিল, আমরাও এখানে ইজই রাখবো কারণ ট্রুথফুলনেস সিঙ্গুলার, ইজ বসলো। অতঃপর দেখো আমরা এই যে পজিটিভ ডিগ্রিটি ছিল গ্রেট, একে আমরা কম্পারেটিভ করব। গ্রেটের সাথে ইয়ার যুক্ত হয়ে কম্পারেটিভ হলো, তারপরে দেন হলো, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে তোমার কম্পারেটিভ ফর্মের পরে দেন লিখতেই হবে। অতঃপর নো আদারের জন্য আসবে এনি আদার, এরপরে আসবে নো আদার এবং ভার্বের মাঝে যে ওয়ার্ডগুলো থাকবে, এখানে একটি আছে, একটি এখানে বসলো। তার উত্তরটি হলো ট্রুথফুলনেস ইজ গ্রেটার দ্যান এনি আদার ভার্চু। দ্বিতীয় প্রশ্নটি, ইট ব্রিংস পিস অফ মাইন্ড। এটিকে ইন্ট্রোগেটিভ করতে বলা হয়েছে। ইট ব্রিংস পিস অফ মাইন্ড। তোমরা জানো যদি সাবজেক্টের পরে V1 এর সাথে এজ যুক্ত থাকে এটিকে ডাজ নট ব্যবহার করে, অর্থাৎ ডাজন্ট ব্যবহার করে আমরা কি করব, ইন্ট্রোগেটিভ করব। তাহলে প্রথমে আসলো ডাজ, অতঃপরে নট ছিল না, নট আসলো, ডাজন্ট, এবার সাবজেক্ট, তারপরে দেখো এখানে ভার্ব আসলো, কিন্তু ভার্বের সাথে এস কিন্তু হবে না, কারণ এসের জন্য কিন্তু ডাজ হয়েছে। তাহলে ব্রিং, অতঃপর অন্যান্য ওয়ার্ডগুলো, পিস অফ মাইন্ড। এই প্রশ্নটিকে করতে বলা হচ্ছে প্যাসিভ, ইন্ট্রোগেটিভের প্যাসিভ। হু ডাজ নট লাভ এ ট্রুথফুল পারসন। হ্যাঁ, তোমরা জেনে রাখবে যদি কোনো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হু দ্বারা শুরু হয়, তাকে যদি প্যাসিভ করতে বলা হয় তোমরা তা শুরু করবে বাই হুম দ্বারা। দেখো এখানে বাই হুম, হু দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে এটিকে প্যাসিভ করতে বলা হলে তোমরা লিখবে বাই হুম। এখন ডাজ নট, ডু নট যদি থাকে তাহলে এটার জন্য ইজ নট কথাটি আনবে। কি আনবে? ইজ নট। এটি কিন্তু অক্সিলারি ভার্ব অবশ্যই আগে আনবে কারণ এটি ইন্ট্রোগেটিভ। এখানে কিন্তু এই সাবজেক্টটিকে আগে আনবে না, তার আগে এই অক্সিলারি ভার্বটিকে আনবে। অতঃপর যেহেতু এখানে নট ছিল এখানে নট বসবে, আর যদি এখানে নট না থাকে নট বসবে না। এবার এই অবজেক্টটিকে এখানে লিখবে নটের পরে, অর্থাৎ ইজ নটের পরে এ ট্রুথফুল পারসন, তারপরে তোমাকে V3 লিখতে হবে। তাহলে উত্তরটি কি দাঁড়ালো? বাই হোম ইজ নট এ ট্রুথফুল পারসন লাভড।
by whom is not a truthful person loved. আমরা এই পেজের ডি নাম্বারটি দেখি। So we should always try to speak the truth. So we should always try to speak the truth. এইটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। নেগেটিভ করতে হলে এখানে যেহেতু সো একটি অ্যাডভার্ব ছিল, এইটিকে আমরা শুরুতে রাখবো। দেখো আমি তাই রেখেছি সো। এবার সাবজেক্ট কিন্তু এখানে যা ছিল তাই হবে এবং অক্সিলারি ভার্বও যা ছিল তাই হবে, কিন্তু অলওয়েজ থাকলে আমরা এখানে অক্সিলারির পরে নট বসাবো না, কি বসাবো? নেভার বসাবো। অলওয়েজের বিপরীত নেভার বসাবো। আমরা কিন্তু এখানে অবশ্যই নট বসাবো না, কারণ অলওয়েজ থাকার জন্য নেভার বসালাম, তারপরে ভার্ব লিখলাম। এখন দেখো টুর পরে স্পিক দ্য ট্রুথ, যদি আমরা সেটাই লিখি উই শুড, সো উই শুড নেভার ট্রাই টু স্পিক দ্য ট্রুথ, তাহলে অর্থটা কিন্তু হয় না। এই জন্য স্পিক দ্য ট্রুথের বিপরীত হচ্ছে টেল এ লাই। স্পিক দ্য ট্রুথের বিপরীত হচ্ছে টেল এ লাই। তাহলে কি আসছে উত্তরটি? সো উই শুড নেভার ট্রাই টু টেল এ লাই। সো উই শুড নেভার ট্রাই টু টেল এ লাই। আমরা সর্বশেষ যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, দ্য ওয়ার্ল্ড ক্যান বি এ ভেরি পিসফুল প্লেস দেন। দ্য ওয়ার্ল্ড ক্যান বি এ ভেরি পিসফুল প্লেস দেন। এটিকে এক্সক্লামেটরি করতে বলা হয়েছে। হ্যাঁ, তোমরা দেখো সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ল্ড, ভার্ব হচ্ছে ক্যান বি, এরপর দেখো এ কিন্তু রয়েছে। যদি এ থাকে অবশ্যই তুমি এইটিকে ওয়াট দ্বারা শুরু করবে। হ্যাঁ, ওয়াট দ্বারাই, ওয়াট লিখেছি প্রথমে, তারপরে কিন্তু এ আসবে। দেখো এ আসবে, অতঃপর ভেরি বাদ হয়ে অ্যাডজেক্টিভ এবং নাউন আসবে। এরপরে যত ওয়ার্ডই থাকুক না কেন, তুমি খেয়াল করো যে এখানে কিন্তু এ থাকার জন্য ওয়াট লিখেছি প্লাস এও লিখেছি, তাহলে ওয়াট এবং এ মিলে হচ্ছে দুইটি, তারপরে ভেরি বাদ দিয়ে অ্যাডজেক্টিভ হচ্ছে তিনটি এবং প্লেস হচ্ছে চারটি। এই চারটি ওয়ার্ড এখানে বসানোর পরে দেখো, অথবা যত ওয়ার্ড থাকুক, যদি এখানে অব অথবা ইন না থাকে, তাহলে তুমি ওয়াট এ পিসফুল প্লেস অর্থাৎ 1 2 3 4 এই চারটি ওয়ার্ড লিখে এবার সেন্টেন্সের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা তুমি লেখনি বা বাদ দাওনি সেটি তুমি লিখবে। এখানে ছিল কি দ্য ওয়ার্ল্ড ক্যান বি, এই যে দেন কথাটি তারপরে আসলো। অন্যান্য ওয়ার্ডও থাকতে পারে, সেটি কিন্তু এখানে তারপরে আসবে, সাবজেক্ট এবং ভার্বের পরে বসাতে হবে। তার উত্তরটি হলো কি হোয়াট এ পিসফুল প্লেস দ্য ওয়ার্ল্ড ক্যান বি দেন। হোয়াট এ পিসফুল প্লেস দ্য ওয়ার্ল্ড ক্যান বি দেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 4টি প্রশ্ন দেখলে, 4টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্ন দেখলে, 6টি প্রশ্নের মধ্যে তোমাদের এখানে 30টি সেন্টেন্স আমি দেখালাম। এই 30টি সেন্টেন্স তোমরা দেখে যদি বুঝতে পারো এবং সেন্টেন্স করতে পারো, পরীক্ষা লিখতে পারো, তাহলে আমি মনে করব আমার এই ভিডিওটি সার্থকতা রূপ পেয়েছে। এবং তোমরা যদি না বোঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সেখানে এটি কিভাবে হলো সেটি স্ট্রাকচার তোমাদের উত্তরে দিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি এই ভিডিওটি আজকের জন্য এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করে তোমাদের প্রিয়জনদের নিকট পাঠাবে, তারাও যেন উপকৃত হয়। অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করবে। তাহলে আমি এখনই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।